আমাদের পৃথিবীর থেকে 2300 লাইট ইয়ার্স দূরে একটি পালসার স্টার মানে একটি নিউট্রন স্টারকে টেলিস্কোপ দ্বারা অবজার্ভ করে। এই পালসার স্টারটি প্রতি সেকেন্ডে 161 বার রোটেট করছিল। কিন্তু এর থেকেও বিচিত্র বিষয় তো এটাই ছিল, এই স্টারটির রোটেশন এবং ব্রাইটনেসের মধ্যে লাগাতার পরিবর্তন এসেই যাচ্ছিল। এই পরিবর্তনকে আজ থেকে 32 বছর পূর্বে আলেকজান্ডার ওয়েলসজার্ন এবং ডেল ফ্রেল অবজার্ভ করেছিল। আর তারপর আমাদের মানব ইতিহাসে প্রথমবার আমরা আমাদের সৌরমণ্ডলের বাইরে দুটি প্ল্যানেটের খোঁজ করি, যে দুটি প্ল্যানেট এই পালসার স্টারের লাগাতার পরিক্রমা করছিল। এই দুটি গ্রহ যেটা আমাদের থেকে 2300 লাইট ইয়ার্স দূরে ছিল, এটাকে এক্সো প্ল্যানেট বলা হয়ে থাকে। আর এখান থেকে শুরু হয় ওই সমস্ত গ্রহ খোঁজার যেগুলো আমাদের দুনিয়া মানে আমাদের সৌরজগতের বাইরে আছে। এখন এই এক্সো প্ল্যানেটের খোঁজ আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। এখন বর্তমানে আমরা 7000-এরও ওপরে এক্সো প্ল্যানেটের খোঁজ করে নিয়েছি। আর সেই সাথে 4000-এরও অধিক আমাদের সূর্যের মতো তারারও খোঁজ করেছি, যে সমস্ত তারাগুলোকে এই সমস্ত গ্রহ পরিক্রমা করছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই, এখনো পর্যন্ত যে সমস্ত গ্রহগুলোকে আমরা খুঁজে পেয়েছি সেগুলো প্রতিটি এক একটি নতুন দুনিয়া। কিছু গ্রহ আকারে আমাদের পৃথিবী কি আমাদের জুপিটারের থেকেও অনেক বড়। এছাড়া কিছু প্ল্যানেট এমনও আছে যেগুলো আমাদের পৃথিবীর থেকেও অনেক গুণে ভারী। কিছু আছে গরম লাভায় ভরপুর প্ল্যানেট, আবার কিছু আছে সম্পূর্ণ জল দ্বারা তৈরি একটি ওয়াটার বল। অপরদিকে কিছু গ্রহ এমন আছে যেগুলো স্পেসে লাগাতার ভাব ছেড়ে যাচ্ছে। আর এই সমস্ত গ্রহকে দেখার পর আপনি নিজেও ভাববেন সত্যি কতটা বিচিত্র আমাদের এই ইউনিভার্স। বিজ্ঞানীরা এই সব ধরনের এক্সোপ্ল্যানেটকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করেছে, আর আপনি হয়তো এসবের সম্পর্কে এর আগে শুনেননি। তো বন্ধুরা, আসুন আজকের এই ভিডিও থেকে আমরা এটাই জানি, আমরা যে সমস্ত এক্সোপ্ল্যানেট যেমন প্রক্সিমা সেন্টারি বি, ট্রাপিস্ট 1D আর ভবিষ্যতে মানব জাতির ঘর হতে পারে ওই সমস্ত গ্রহগুলো কোন ক্যাটাগরির মধ্যে এসে পড়ে, এবং সেই সাথে ওই সমস্ত প্ল্যানেটগুলো পৃথিবীর তুলনাতে কতটা আলাদা আর বিচিত্র। তাহলে চলুন সায়েন্স বাংলার আজকের ভ্রমণে, যেখানে আমরা এই সমস্ত গ্রহের টাইপের সাথে সাথে ওই সমস্ত গ্রহের সম্পূর্ণ ডিটেলসকে জানব। তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করি। যদি আমরা এইখানে আমাদের সোলার সিস্টেমকে দেখি তাহলে আমরা দুই রকমের গ্রহই দেখতে পাবো। প্রথমে আছে রকি প্ল্যানেট, যেগুলো সূর্যের কাছে অবস্থান করছে। আর তারপর আছে গ্যাসীয় সব প্ল্যানেট, যেগুলো আমাদের সূর্যের থেকে অনেকটাই দূরে অবস্থান করছে। এর মানে আমাদের সোলার সিস্টেম রকি প্ল্যানেট এবং গ্যাসীয় প্ল্যানেটের একটি সিস্টেম। এই সমস্ত গ্যাসীয় প্ল্যানেটের মধ্যে জীবনের তেমন কোনো সম্ভাবনা নেই। আর আমাদের সোলার সিস্টেমের রকি প্ল্যানেটের মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবন আছে, কারণ এটি রকি প্ল্যানেট হওয়ার সাথে সাথে সূর্যের একটি হ্যাবিটেবল জোনের মধ্যেও অবস্থান করছে। যাই হোক, এটা তো কথা ছিল আমাদের সোলার সিস্টেমের সম্পর্কে, কিন্তু দ্বিতীয় যে সমস্ত সোলার সিস্টেম আছে তার মধ্যে থাকা এক্সোপ্ল্যানেট সবটা সময় আমাদের মতো নয়। বিজ্ঞানীরা এদেরকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করে, যার মধ্যে প্রথম হচ্ছে ম্যাস। এর মানে এই সমস্ত গ্রহগুলো কতটা ভারী আর বড়। তারপর আসে এদের অরবিট, এর মানে এই সমস্ত প্ল্যানেট কতটা কাছ দিয়ে তার তারাকে পরিক্রমা করছে, সেই সাথে এদের পরিক্রমা কেমন হয়ে থাকে। আর তারপর আসে এই সমস্ত গ্রহের কম্পোজিশন, যে এগুলো কি দ্বারা তৈরি। এটার আধারেই এই সমস্ত গ্রহগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়ে থাকে। তাহলে আমাদের সর্বপ্রথম যে ক্যাটাগরি যেটা এক্সোপ্ল্যানেটকে ডিফাইন করে থাকে, তাহলে সেটা হলো তার ম্যাস। যদি আমরা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের কথা মানি, তাহলে একটি এক্সোপ্ল্যানেটকে তার মাস দ্বারাই ডিফাইন করা হয়ে থাকে। কোনো অবজেক্ট যদি ওটা কোনো গ্রহ হয় এবং ওটার ম্যাস যদি 13 জুপিটার ম্যাসের থেকেও অধিক ম্যাস হয়ে থাকে, তাহলে তার মধ্যে ফিউশন হয়ে যাবে। তখন সেটা কোনো গ্রহ না হয়ে একটি ব্রাউন ডর্ফ স্টার হয়ে থাকবে, যেটা না তখন কোনো গ্রহ হিসেবে থাকবে আর না কোনো স্টার হিসেবে তৈরি হতে পারবে। দ্বিতীয়ত, যদি কোনো গ্রহ কোনো স্টার, ডর্ফ স্টার অথবা কোনো পালসার স্টারের যদি পরিক্রমা করে, তাহলে সেটাকে এক্সোপ্ল্যানেট ধরা হবে। এই ডেফিনেশনের অনুসারেই নাসা এবং অন্যান্য সব স্পেস এজেন্সি আমাদের এই ব্রহ্মাণ্ডে গ্রহদের খুঁজে বের করে। যদি আমরা ম্যাসের হিসেবে কথা বলি, তাহলে নাসা এই ক্যাটাগরিতে অধিকাংশ সুপার জুপিটার আর সুপার আর্থ রাখে। সুপার জুপিটারের মানে হচ্ছে এমন এক্সোপ্ল্যানেট যে প্ল্যানেটগুলো গ্যাসীয় এবং সেই সাথে জুপিটারের থেকে অনেক গুণে ভারী। আর সুপার আর্থের মানে হচ্ছে এগুলো রকি প্ল্যানেট এবং সেই সাথে ম্যাসের দিক থেকে পৃথিবীর থেকে ভারী। কিন্তু আমাদের সোলার সিস্টেমের সব থেকে ছোট গ্যাস প্ল্যানেট ইউরেনাস আর নেপচুনের ম্যাস থেকে এগুলো অনেকটাই হালকা। এটা ছাড়াও নাসা সুপার নেপচুন আর মেগা আর্থের মতো ক্যাটাগরিও রেখেছে। সুপার নেপচুন প্ল্যানেট ওই সমস্ত প্ল্যানেট
যেগুলোর ম্যাস নেপচুনের থেকে অধিক, আর তার আকার পৃথিবীর থেকে 5 থেকে 7 গুণ অধিক। এই ধরনের প্ল্যানেট পৃথিবীর তুলনাতে 80 গুণ অধিক ভারী হয়ে থাকে। অপরদিকে মেগা আর্থ প্ল্যানেট সেগুলোই যেগুলো পৃথিবীর মতোই রকি, এবং এই সমস্ত প্ল্যানেটের মধ্যে গ্যাস প্ল্যানেটের মতো কোনো ধরনের প্রপার্টি নেই। আকারের দিক থেকে পৃথিবীর থেকে 10 গুণ বড়, আর ম্যাসের দিক থেকে পৃথিবীর থেকে 10 গুণ অধিক ম্যাসিভ এই সমস্ত প্ল্যানেট। আসুন সর্বপ্রথম আমরা যাই সুপার জুপিটার প্ল্যানেট কেপলার 170b। এটি আমাদের পৃথিবীর থেকে 2700 লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। এই গ্রহটি আমাদের সোলার সিস্টেমে থাকা জুপিটার প্ল্যানেটের থেকেও 4.5 গুণ অধিক ম্যাসিভ। অপরদিকে যদি আকারের কথা বলি তাহলে এটা বৃহস্পতি গ্রহের সমানই, কিন্তু বৃহস্পতির থেকে একদম সম্পূর্ণ বিপরীতভাবে এই গ্রহটি তার তারার বিচিত্র রকমের একটি পরিক্রমা করে। এটার অরবিট হাইলি ইসেন্ট্রিক। এর মানে এই গ্রহটি তার তারাকে অরবিট করার সময় তারার খুবই অধিক কাছে চলে আসে, আবার কখনো এতটাই তারার থেকে দূরে চলে যায় যে এর সারফেস থেকে তারাকেই হয়তো তখন আর দেখা যেতে চায় না। এই গ্রহটির তার তারাকে পরিক্রমা করতে প্রায় 988 দিনের সময় লাগে। এখন যদি আমরা কথা বলি সুপার আর্থের, তাহলে ওই সমস্ত গ্রহেরই কথা হবে যেগুলোর ম্যাস পৃথিবীর থেকে অধিক হবে এবং যার সারফেস গ্যাসেরও নয়। আমাদের সোলার সিস্টেমে একটিও সুপার আর্থ প্ল্যানেট নেই, কারণ এখানে সব থেকে বড় আর রকি প্ল্যানেট আমাদের পৃথিবী। এর থেকেও বড় যে সমস্ত প্ল্যানেট আছে সেগুলো গ্যাসীয় প্ল্যানেট। সুপার আর্থ প্ল্যানেটের মধ্যে বিজ্ঞানীরা কিছু এমন প্ল্যানেটও পেয়েছে যেগুলো তার তারার হ্যাবিটেবল জোনের মধ্যে আসে এবং এদের ম্যাস পৃথিবীর থেকে অধিক। এই ধরনের সুপার আর্থ প্ল্যানেট হচ্ছে কেপলার 452b, যেটা আমাদের পৃথিবীর থেকে 1400 লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকে 3 থেকে 4 গুণ অধিক বেশি ভারী এবং এর আকার আমাদের পৃথিবীর থেকে 1.5 গুণ অধিক। বিজ্ঞানীরা এই গ্রহটিকে একটি সুপার আর্থ মনে করেন, কিন্তু এতটা ভারী আর বড় হওয়ার কারণে এই গ্রহটির মধ্যে তার সারফেস গ্র্যাভিটি পৃথিবীর থেকেও 2 গুণ অধিক। এর মানে আমরা পৃথিবীতে এখন যতটা গ্র্যাভিটি ফোর্সকে অনুভব করছি, এখন যদি আপনি ওই গ্রহে চলে যান তাহলে আপনার মনে হবে আপনি আপনার সমান ওজনের কাউকে আপনার ঘাড়ে তুলে রেখেছেন। এইখানে আপনার ওজন 2 গুণ হয়ে যাবে, যার কারণে আপনার এখানে চলতে ভীষণই কষ্ট হবে। যাই হোক, যদি আমরা এখানে সারফেস গ্র্যাভিটিকে ইগনোর করে দেই তাহলে এইখানে জীবনের অনেক সম্ভাবনা আছে। এই গ্রহটি পৃথিবীর মতোই তার সূর্যকে পরিক্রমা করছে, যেখানে আমাদের পৃথিবীকে তার সূর্যকে অরবিট করতে 365 দিন লাগে, আর এখানে এই গ্রহটির তার সূর্যকে একবার অরবিট করতে 385 দিনের সময় লাগে। এই গ্রহটির তার তারার থেকে দূরত্ব ঠিক ততটাই যতটা আমাদের পৃথিবীর থেকে আমাদের সূর্যের দূরত্ব। সূর্যের মতোই এই তারা কেপলার 452, এটিও একটি জি টাইপের স্টার। সেই সাথে এই দুটি তারার সারফেস টেম্পারেচার আর আকারও প্রায় সেম। যদি এই সমস্ত সকল বিষয়কে আমরা খেয়াল করি তাহলে এই সুপার আর্থ প্ল্যানেট ভবিষ্যতে আমাদের মানব সভ্যতার জন্য ঘর হতে পারে, কিন্তু এই গ্রহটির দূরত্ব এটাই আমাদের জন্য সব থেকে বড় একটি প্রবলেম। 1400 লাইট ইয়ার্সের দূরত্ব, মানে বর্তমান টেকনোলজি দ্বারা আমরা যদি এই গ্রহে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কোটি বছরের সময় লেগে যাবে। এর জন্য আমরা শুধুমাত্র এই গ্রহটিকে অবজার্ভ করতে পারবো। এখন এটি রকি প্ল্যানেট কিনা এটাকে নিয়েও এখনো পর্যন্ত আমরা সঠিক কনফার্মেশন পাইনি। দূরত্ব অধিক হওয়ার কারণে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও এই গ্রহটির সম্পর্কে আরও ডিটেল তথ্য সংগ্রহ করতে পারছে না। ভবিষ্যতে আরও অ্যাডভান্স টেলিস্কোপের সাহায্যে আমরা এই গ্রহটির সম্পর্কে আরও অধিক ডিটেলস জানতে পারব। যাই হোক, এখানে আমরা সুপার আর্থের সম্পর্কে জানলাম। এবার আসুন আমরা সুপার নেপচুন এক্সোপ্ল্যানেটের সম্পর্কে জানি। এই সমস্ত গ্রহগুলো নেপচুনের থেকেও 5 গুণ অধিক বেশি ভারী হয়ে থাকে এবং আকারের দিক থেকেও অনেকটাই বড় হয়ে থাকে। আমাদের পৃথিবীর থেকে 556 লাইট ইয়ার্স দূরে K2-33b নামের একটি প্ল্যানেট আছে। এটাকে বিজ্ঞানীরা সুপার নেপচুন প্ল্যানেট বলে থাকেন, আর এই প্ল্যানেটটি তার তারা K2-33 পরিক্রমা করছে। এই গ্রহটি তার তারা K2-33-কে মাত্র 5 দিনেই অরবিট করে থাকে। এই গ্রহটি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে ইয়াং প্ল্যানেট, আর এই গ্রহটির বয়স মাত্র 93 লক্ষ বছর, যেটা কসমিক স্কেলে খুবই কম। যেমন আমাদের পৃথিবীর বয়স 450 কোটি বছর। এই গ্রহটি আকারের দিক থেকে আমাদের পৃথিবীর থেকেও 5 গুণ অধিক বড়, আর এটা নেপচুনের থেকেও 1.3 গুণ অধিক বড়। এই আকার আর ম্যাসের কারণে এই গ্রহটিকে সুপার নেপচুন হিসেবে ধরা হয়ে থাকে। এবার আসুন আমরা
মেগা আর্থ প্ল্যানেটের সম্পর্কে জানি, যেটা সুপার আর্থ প্ল্যানেটের থেকেও আলাদা। এই সমস্ত গ্রহগুলো সুপার আর্থের থেকেও অধিক ভারী হয়ে থাকে, আর আকারের দিক থেকে পৃথিবী আর নেপচুন গ্রহের মাঝামাঝি আসে। এই ধরনের একটি গ্রহ ক্যাপলার টেলিস্কোপ পৃথিবীর থেকে 608 লাইট ইয়ার্স দূরে খুঁজে পেয়েছে, যার নাম হচ্ছে ক্যাপলার 10c। এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকেও 8 গুণ অধিক ম্যাসিভ, এবং এই গ্রহটি তার তারার পরিক্রমা 45 দিনেই করে নেয়। এই গ্রহটির তারা ক্যাপলার 10 আকারে আমাদের সূর্যের সমান, কিন্তু এটা সূর্যের থেকে অল্প কিছুটা ঠান্ডা। এই তারাটি বয়সের দিক থেকে অনেকটাই পুরনো। এটি আমাদের সূর্যের থেকেও 2 গুণ অধিক বেশি পুরনো। যেখানে আমাদের সূর্য 4.6 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল, এখানে কেপলার 10 নামের এই তারাটি 11.1 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। এতটা পুরনো তারা হওয়ার পেছনের কারণ হচ্ছে এই তারাটির মধ্যে মেটেল খুবই কম তৈরি হয়, মানে এই স্টারের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া দ্বিতীয় অন্য ভারী মেটেল খুবই কম তৈরি হয়। এই কারণে এই তারাটি প্রায় 11 বিলিয়ন বছর ধরে এই ব্রহ্মাণ্ডে এখনও টিকে আছে। আমাদের সূর্য এই পর্যন্ত নাও টিকতে পারে। দেখা যেতে পারে এটা একটি রেড জায়ান্ট স্টার হয়ে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে হোয়াইট ড্বার্ফ স্টারে পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, এটা তো ছিল সুপার জুপিটার, সুপার আর্থ, সুপার নেপচুন এবং মেগা আর্থ প্ল্যানেটের কথা, যেগুলো তাদের ভরে অনুসারে নাসা এগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভক্ত করেছে। ম্যাস ছাড়াও নাসা এক্সোপ্ল্যানেটের অরবিট এবং কম্পোজিশনের আধারেও বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে থাকে। আর যেটাকে জানাও আপনার জন্য প্রয়োজন, যদি কোনো প্ল্যানেট ম্যাসের দিক থেকে জুপিটারের থেকে অধিক ভারী হয়ে থাকে এবং যদি ওই প্ল্যানেটটি সূর্য আর পৃথিবীর দূরত্বের থেকেও অর্ধেক দূরত্ব দিয়ে যদি তার স্টারকে পরিক্রমা করে থাকে, তাহলে সেটাকে হট জুপিটার প্ল্যানেট বলা হবে। এই ধরনের প্ল্যানেটের সারফেস টেম্পারেচার ভীষণই অধিক হয়ে থাকে। একে তো আকারে অনেকটাই বড়, সেই সাথে তারার অধিক কাছে হওয়ার কারণে এই সমস্ত এক্সোপ্ল্যানেট এতটাই অধিক গরম হয়ে যায় যে এগুলো অনেক অনেক তারাকেও পেছনে ফেলে দেয়। এমন একটি প্ল্যানেট আছে যেটি আমাদের পৃথিবীর থেকে 486 লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে, যেটার নাম হচ্ছে টয় 1431b। এই গ্রহটি তার তারাকে মাত্র 59 লক্ষ কিলোমিটার দূর দিয়ে পরিক্রমা করছে, যেটা আমাদের সৌরমণ্ডলের সব থেকে কাছের প্ল্যানেট মার্কিউরির থেকেও 10 গুণ অধিক কম দূরত্ব। এখন ভাবুন, যদি আমরা আমাদের সৌরমণ্ডলের জুপিটারকে সূর্যের এতটা কাছে রাখি তাহলে কি হবে। এই গ্রহটি আকারের দিক থেকে জুপিটারের থেকেও 1.5 গুণ অধিক বড়, কিন্তু গ্রহটি খুবই অধিক গরম। এই গ্রহটির সারফেস টেম্পারেচার প্রায় 2400 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের মিল্কিওয়ের 40% স্টারের থেকেও অধিক। আর এর থেকেই আপনি এই গ্রহটির হিটকে বুঝতে পারবেন। এই ধরনের গ্রহগুলোকেই নাসা হট জুপিটার বলে থাকে। এরপর অরবিটের আধারে হট নেপচুন আসে, যেগুলোর ম্যাস নেপচুনের সমান হয়ে থাকে, কিন্তু এই সমস্ত গ্রহগুলোর দূরত্ব সূর্য আর পৃথিবীর যে দূরত্ব তার থেকেও কম হয়ে থাকে। এই গ্রহগুলো ভীষণই অধিক গরম হয়ে থাকে এবং ভীষণই দ্রুত গতিতে তার তারার পরিক্রমা করে। আমাদের মিল্কি গ্যালাক্সিতে এই ধরনের হট নেপচুন অনেক আছে। পৃথিবী থেকে 33 লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে গ্লিস 436b। এই গ্রহটির ম্যাস আমাদের পৃথিবীর থেকে 21 গুণ অধিক, কিন্তু সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এটাই, এই গ্রহটির তার তারার থেকে অধিক দূরত্ব, যেটা মাত্র 0.028 AU, মানে 42 লক্ষ কিলোমিটার। এটাও ঠিক, এই সোলার সিস্টেমের তারাটি একটি রেড ডর্ফ স্টার, যেগুলো সূর্যের থেকে অনেকটাই অধিক ঠান্ডা হয়ে থাকে। এই কারণেই এতটা কাছে হওয়ার পরেও এই গ্রহটির সারফেস টেম্পারেচার মাত্র 439 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র আকারে নেপচুন গ্রহের সমান এবং সেই সাথে সূর্যের অনেকটা কাছে হওয়ার কারণেই এটাকে হট নেপচুন গ্রহ বলা হয়ে থাকে। অপরদিকে যে সমস্ত গ্রহের কোনো অরবিট হয়ে থাকে না এবং কি কোনো তারাকে যদি ওই গ্রহ পরিক্রমা না করে, তাহলে সেগুলোকে রোগ প্ল্যানেট বলা হয়ে থাকে। আর যে সমস্ত গ্রহ মিল্কির বাইরে চলে গেছে অথবা অন্য কোনো গ্যালাক্সির যদি অংশ হয়ে থাকে, তাহলে নাসা ওই সমস্ত গ্রহগুলোকে এক্সট্রা গ্যালাকটিক প্ল্যানেট বলে থাকে। অপরদিকে যে সমস্ত গ্রহগুলো কোনো নিউট্রন স্টার মানে পালসার স্টারের অরবিট করে থাকে, তাহলে ওই সমস্ত গ্রহগুলোকে পালসার প্ল্যানেট বলা হয়ে থাকে। এই পালসার প্ল্যানেটকে খোঁজার পরেই এই এক্সো প্ল্যানেট খোঁজার সায়েন্স শুরু হয়, যেটাকে আমরা ভিডিওর শুরুতেই জেনে এসেছি। গ্রহের কম্পোজিশনের উপর ভিত্তি করেও গ্রহকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়ে থাকে। যেমন যে সমস্ত গ্রহের সারফেস রকি হয়ে থাকে, যেমন আমাদের পৃথিবীর মতো, সেগুলোকে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়ে থাকে। এই ধরনের প্ল্যানেটগুলোতেই বিজ্ঞানীরা জীবনের অধিকাংশ খোঁজ করে থাকে। ট্র্যাপিস্ট 1d এবং
প্রক্সিমা সেন্টরি বি এগুলো টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। অপরদিকে গ্যাসের তৈরি বিশাল প্ল্যানেট যেমন জুপিটার এগুলোকে গ্যাস জায়ান্ট বলা হয়ে থাকে, এবং যে সমস্ত গ্রহের কোরের মধ্যে আইস হয়ে থাকে সেগুলোকে আইস জায়ান্ট প্ল্যানেট বলা হয়ে থাকে, যেমন নেপচুন এবং ইউরেনাস। এরপরে আসে হাইসিয়ান প্ল্যানেট, যে সমস্ত প্ল্যানেটের মেঘের নিচে লিকুইড ওয়াটার মানে জলের তৈরি বিশাল সমুদ্র হয়ে থাকে। আপনি এটাও বলতে পারেন এই সমস্ত গ্রহগুলো সম্পূর্ণ জল দ্বারা ঢাকা থাকে। এই গ্রহ আকারে পৃথিবীর থেকে অধিক বড় আর ভারী হয়ে থাকে, আর যেহেতু এই সমস্ত গ্রহে জল থাকে তাই এখানে জীবন হবারও পূর্ণ সম্ভাবনা থাকে। নাসা মনে করেন পৃথিবীর থেকে 124 লাইট ইয়ার্স দূরে K2-18b নামের একটি গ্রহ আছে, আর এটা একটি ওয়াটার ওয়ার্ল্ড। কিন্তু এটা কতটা সঠিক এটাকে আমরা ভবিষ্যতেই জানতে পারবো। এটাও ঠিক, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও এই গ্রহটিকে নিয়ে অধ্যয়ন করেছে, কিন্তু তার থেকে পাওয়া তথ্য এখনো পর্যন্ত সবকিছু ক্লিয়ার করতে পারেনি। অপরদিকে এই ধরনের লাভা প্ল্যানেটও আছে, যে গ্রহের সারফেসে লাভা ছুটে বেড়াচ্ছে। এই সমস্ত গ্রহগুলো পৃথিবীর মতোই রকি সারফেসের গ্রহ হয়ে থাকে, কিন্তু এখানে পার্থক্য শুধু এটাই, এখানে আপনি জলের পরিবর্তে এখানে শুধু আপনি লাভা দেখতে পাবেন। পৃথিবীর থেকে 489 লাইট ইয়ার্স দূরের COROT-7b এই ধরনের একটি এক্সোপ্ল্যানেট। এই গ্রহটি তার তারাকে ভীষণই কাছ দিয়ে পরিক্রমা করছে, মাত্র 25 লক্ষ কিলোমিটার দূর দিয়ে। আর এই কারণেই এই গ্রহটির সম্পূর্ণ সারফেস পুড়ে গলে গিয়ে লাভায় পরিণত হয়েছে। আর এতটা কাছে হওয়ার কারণে মাত্র 20 ঘন্টাতেই এই গ্রহটি তার তারাকে অরবিট করছে। প্রায় 1530 ডিগ্রি সেলসিয়াসের সারফেস টেম্পারেচারের এই গ্রহটি একটি নরকের থেকে কম নয়। বিজ্ঞানীরা এই ধরনের প্ল্যানেটকে লাভা প্ল্যানেটের ক্যাটাগরির মধ্যে রেখে দেয়। এই গ্রহটির মতো আরও একটি প্ল্যানেট আছে যেটাকে আমরা 55 ক্যাঙ্করি ই নামে জেনে থাকি। বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে লাভা প্ল্যানেট ছাড়াও ওশিয়ান প্ল্যানেটেরও খোঁজ করে থাকে। অপরদিকে পফি প্ল্যানেটসও হয়ে থাকে, মানে তুলোর মতো কিছু গ্রহ যেটা দিয়ে আপনি বালিশ তৈরি করতে পারবেন। এই গ্রহগুলো আকারের দিক থেকে জুপিটারের সমান হয়ে থাকে, কিন্তু এদের ম্যাস গ্যাস জায়ান্ট প্ল্যানেটের থেকেও অনেকটাই কম হয়ে থাকে, যার কারণে এদের ডেন্সিটি ভীষণই অধিক কম হয়ে যায়। আর এই কারণে এগুলো তুলোর মতো বড় হয়ে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। এখন আপনি যদি কোনো এক্সোপ্ল্যানেটকে খোঁজেন তাহলে আপনাকে প্রাথমিকভাবে গ্রহটির ম্যাস আর রেডিয়াসের উপরে ভিত্তি করেই আপনাকে খুঁজতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে ভীষণই মূল্যবান, যেটা আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন সব এই ধরনের টপিকের ওপরে ভিডিও তৈরি করতে। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।